আমন্ত্রণদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশনে শেষ হলো 9 দিনের আপিল শুনানি। পোস্টাল ব্যালট ইস্যুতে ছাত্রদলের বিক্ষোভ। গণঅভ্যুত্থানে ধানমন্ডি মোহাম্মদপুরে হত্যা মামলার অভিযোগ গ্রহণ। তাপস নানক সহ আসামি 28। পাবনায় আশ্রয়ণ প্রকল্পের ঘর ছাড়তে বাধ্য করার অভিযোগ। তদন্ত করে ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই বাছাই মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ। শেষ দিনের শুনানিতে পুরো নির্বাচন কমিশন অংশ নেয়। এদিকে পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগ ইসির সামনে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন আমাদের সহকর্মী শিউলি শবনম। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শিউলি, আপিল শুনানির সবশেষ অবস্থা কি, আর ছাত্রদলের অবস্থান কর্মসূচি কি এখনো চলছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। সুমনা, আপনি জানেন আজকে আপিল শুনানির একদম শেষ দিন এবং শেষ পর্যায়ে। তবে যেহেতু শেষ দিন এখনো পর্যন্ত শুনানি চলছে এবং এই মুহূর্তে প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব বিষয়ক যে শুনানি সে আপিলের উপর শুনানি চলছে এবং এখন পর্যন্ত আমরা যতদূর তথ্য জানি যে ফেনী 3 আসনের বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু এবং কুমিল্লা 3 আসনের কাইকোবাদ সহ এরকম 12 থেকে অন্তত 14 জন প্রার্থীর যারা দ্বৈত নাগরিকত্ব বিষয়ক প্রার্থী বিভিন্ন দলের, তাদের শুনানিগুলো এখনও বাকি আছে। সেই শুনানিগুলো ইসি আরও কিছুক্ষণ পর সেটার বিষয়ে নিষ্পত্তি করবেন। এবং এর বাইরে যদি আপনাকে একটু বলি যে আসলে সকাল থেকে আজকে যেসব শুনানি হয়েছে সেই শুনানির মধ্যে এখন পর্যন্ত চট্টগ্রাম 4 আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী তিনি তার প্রার্থিতা বহাল রেখেছে ইসি, কারণ আসলাম চৌধুরীর প্রার্থিতার উপরে আসলে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করা হয়েছিল তাকে ঋণ খেলাপি অভিযোগ করে। তবে ইসি শুনানি শেষে আসলাম চৌধুরীর প্রার্থিতাকে ফিরিয়ে দিয়েছেন। এছাড়া আপনাকে যদি বলি যে আজকে যে শুনানি সেই শুনানি শেষ হলে আসলে 645টি শুনানির মধ্যে নিষ্পত্তি করবে ইসি এবং যে এইসব প্রার্থী যদি প্রার্থিতা ফিরে পায় তবে সেই সব প্রার্থীরাই আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেবেন এবং তারা 22 জানুয়ারি থেকে তাদের প্রচারণা শুরু করবেন। এর বাইরে যদি আপনাকে একটু জানিয়ে রাখি, এদিকে শুনানি চললেও সকাল থেকে ঠিক 11টার পর থেকে নির্বাচন কমিশনের সামনে 3টি দাবি নিয়ে ছাত্রদল নির্বাচন কমিশন এক ধরনের ঘেরাও করে অবস্থান কর্মসূচি নিয়েছিল এবং সেই অবস্থান কর্মসূচি আসলে তারা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। এবং আপনি জানেন তাদের যে অবস্থান কর্মসূচির দাবি তার মধ্যে অন্যতম ছিল পোস্টাল ব্যালটের যে বিন্যাস সে বিষয়টি এবং একই সাথে পোস্টাল ব্যালট বিতরণের ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের কথা তারা বলছেন এবং একই সাথে নির্বাচন কমিশন নিরপেক্ষতা দুষ্ট বলে তারা অভিযোগ করেছেন। এবং আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন নির্বাচন কমিশন ভবনে এবং শুনানি শেষ হলে আশা করা যাচ্ছে মির্জা ফখরুল প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো কমিশনের সাথে হয়তো বৈঠক করবেন এবং সে বৈঠকে আসলে কি বিএনপির পক্ষ থেকে কি দাবি উপস্থাপন করা হচ্ছে অথবা কি দাবি পেশ করা হচ্ছে সেটা আসলে বৈঠক শেষ হলে আমরা জানতে পারবো। তবে এখনো পর্যন্ত ছাত্রদলের যে অবস্থান কর্মসূচি সে অবস্থান কর্মসূচি তারা আসলে চালিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা বলছে যে যদি ইসি দাবি মেনে না নেয় তাহলে তারা আসলে রাতভর এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে এবং আসলে এখন দেখার অপেক্ষায় শেষ মুহূর্তে কি সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তো সুমনা, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ খবর। শিউলি, ধন্যবাদ আপনাকে। নির্বাচন প্রক্রিয়া যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেজন্য নির্বাচন কমিশনকে সকল রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে বলে আশা ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। রোববার মগবাজারে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আমরা কেউ কোনো দলই, সেটা রাজনৈতিক দল হোক অথবা ছাত্র সংগঠন হোক অথবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে হোক, নির্বাচন বাধাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, এ ধরনের কোনো কাজ যাতে কেউ না করেন। আজকে যারা এই দাবিগুলো দিয়েছেন আমরা এগুলো দেখছি, নির্বাচন কমিশন তাদের অবস্থান থেকে সে সমস্ত বিষয়গুলো কিভাবে নেন আমরা সেটা
পর্যবেক্ষণে রাখবো। তবে আমরা এটা আশা করব যে সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য যাতে আমরা সবাই সহযোগিতা করি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের লুট হওয়া অস্ত্র ব্যবহার হবে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সাথে সীমান্ত দিয়ে অস্ত্র আসার কথা স্বীকার করেছেন তিনি। রোববার সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। দেশে জঙ্গি ও চরমপন্থী আগের তুলনায় অনেক কমেছে জানিয়ে তিনি বলেন, জঙ্গিবাদ নেই, তবে ফ্যাসিস্ট জঙ্গি রয়েছে, তারা অন্যান্য দেশে অবস্থান করছে। বর্ডার দিয়ে যে ২-৪টা অস্ত্র আসতেছে না, আমি অস্বীকার করব না, কিন্তু এগুলি কিন্তু ধরা হচ্ছে। তা আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্র কিছু আছে যারা আমাদের এখনো উদ্ধার করা সম্ভব হয় না। বাট এই অস্ত্রগুলি ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় সংগঠিত হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। মামলার আসামি ২৮ জন। তাদের মধ্যে আছেন জাহাঙ্গীর কবির নানক এবং শেখ ফজলে নূর তাপস। ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর ছিল উত্তপ্ত। ছাত্র আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে মাঠে নামেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতারা। ওই ২ দিনে প্রাণ হারান ৯ জন। জুলাই গণ আন্দোলনে মোহাম্মদপুরে শিক্ষার্থী ফাইয়াজ ও সৈকত সহ ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ সহ ২৮ জনের বিরুদ্ধে করা অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ রোববার এই অভিযোগ আমলে নেয়। পরে পলাতক ২৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। জুলাই অভ্যুত্থানকারী তরুণ যুবক ছাত্র জনতার উপরে যে হত্যাকাণ্ড চালিত হয়েছিল সেটির অন্যতম হটস্পট ছিল মোহাম্মদপুর এলাকা। এইখানে শহীদ ফারহান ফাইয়াজ এবং মাহমুদুর রহমান সৈকত সহ মোট ৯ জনকে হত্যা করা হয় এবং অসংখ্য মানুষ সেখানে আহত হন। ট্রাইব্যুনাল আজকে সেই ফর্মাল চার্জের অভিযোগের বিবরণগুলো শুনে অন্যান্য ডকুমেন্টস পর্যালোচনা করে মোট ২৮ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী ২৯শে জানুয়ারি আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মোহাম্মদপুরের হত্যাকাণ্ডে আসামিদের স্পষ্ট ভূমিকা রয়েছে। এই যে তরুণ শহীদেরা যারা রক্ত দিয়েছিলেন, তাদের রক্তের ফলে পরবর্তী সময়ে অর্জিত আজকের এই বাংলাদেশ। আমাদের অঙ্গীকার ছিল জুলাই অভ্যুত্থানের সময় যারা হত্যাকাণ্ড চালিয়েছে, যারা রাজপথে সরাসরি হত্যাকাণ্ডের সংগঠনের ভূমিকা পালন করেছে, পেছনের যারা পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং যারা মাস্টারমাইন্ড ছিলেন, কমান্ড রেসপন্সিবিলিটিতে ছিলেন, তাদের প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি করব। ৩টি অভিযোগের এই মামলায় সাক্ষী দেবেন ৫০ জন, আর আসামিদের মধ্যে গ্রেপ্তার আছেন ৪ জন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ক্ষমতায় গেলে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে আরেকটি বিভাগ করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও গুরুতর আহত পরিবারের সদস্যদের সঙ্গে শনিবার মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। সেখানে বক্তব্য রাখেন ভুক্তভোগীর স্বজনেরা। আমার বড় ছেলে আমাকে আদর করে ডাকতো আম্মু মা। আমি ওর সাথে রাগ করলে বলে কি, আমি তোমাকে একবারে 2টা মা ডাকি, আজকে 17 মাস হয়ে গেছে আমাকে তো কেউ আর আম্মু মা ডাকে না। দুঃখের বিষয়, আজকে 1.5 বছর হয়ে গেছে, আমাদের ছেলেদের সঠিক বিচার আমরা পাচ্ছি না। শহীদ পরিবার আছে, তাদের পুনর্বাসনের জন্য যা করণীয় উনি তা করবে, এই প্রত্যাশা রাখতেছি। আগামী দেশ পরিচালনার জন্য জীবনটা দিতে আমি প্রস্তুত আছি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বাধীনতা অর্জিত হয়েছিল 1971 সালে, আর তা রক্ষা হয়েছে 24 জুলাইয়ে। এ সময় পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন তিনি। 71 সালে এই দেশের মানুষ, মুক্তিযোদ্ধারা এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলেন। এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য যোদ্ধারা ত্যাগ স্বীকার করেছিলেন। ঠিক একইভাবে 24-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন, তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে।
সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। তিনি আরো বলেন, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে শোক সমাবেশ আর শোকগাথা চলতেই থাকবে। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানকে যারা দলীয় স্বার্থে ব্যবহার করতে চায় তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। আমরা যদি একটি সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় প্রভাবশালীদের তোপের মুখে পাবনায় কোটি টাকা ব্যয়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর ছাড়তে অনেকে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। ভূমি ও গৃহহীন হয়ে একটু ঠাঁই খুঁজে পেয়েছিলেন এই আশ্রয়ণ প্রকল্পে, তবে স্থানীয় প্রভাবশালী আর বখাটেদের উৎপাতে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। আমার ধরেন এই গলায় গামছা এরম ছিল, টান দিয়ে তুললেই এরম লাফা উঠি পারি খেলে যে আমার গলার পর এইসব হয়েছে, এসব কিলিয়ে ধন খামসা। আমরা কোনো লোকের সাথে ঝরগা ফাঁসা তো করিনি, কিছুই করিনি, হঠাৎ মেরে আমার শালিক মারলি, মারার পরে আমরা চলে আসি। গৃহহীন, ভূমিহীন ও নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের দেয়া উপহারের ঘরে ঝুলছে তালা। এমন চিত্র চোখে পড়বে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরাঞ্চল অধ্যুষিত এলাকা ভবানীপুর গ্রামে। সেখানে 110টি ঘরের বেশিরভাগ বাসিন্দাই চলে গেছেন। স্থানীয় লোকের বেশি গাইজোর বেশি, অনেক দূরেতে যারা আসে তারা এখানে থাকতে পারে না। আর আমি বৃদ্ধ মানুষ আইছি, আমি মনে করি শান্তি থাকতে পারতেছি না। শোনা মানে প্রশাসন দেখা উচিত, এটা আমি চাই। বেটা প্রভাবশালীরা ঘরের আঙিনায় তৈরি করেছেন কলাবাগান। গুটি কয়েক পরিবার এখনো বাস করলেও আশপাশের স্কুল ও মসজিদ না থাকায় বিপাকে পড়েছেন তারা। বালি ফুটিশ্বরের পারে এখন রিক্সা চালাই কি পাবনা শহরে যায় না, তাতেই তো মানুষ শহরে চলে যাচ্ছে, তালা দিয়ে ঘর তালা দিয়ে চলে যাচ্ছে। কোন মানে যে আমি আজ 2 বছর আসছি মেলায় লোক ধরেছিলাম, এখন বর্তমান কেউ নেই, এখন 20টা ঘর আছে, আমরা তাই থাকি। এখন হেনে কোনো স্কুল নেই, কোনো মাদ্রাসা নেই, কোনো কর্মসূচি নেই। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা বিষয়টি খতিয়ে দেখব আসলে কি কারণে আশ্রয়ণ প্রকল্পগুলোতে যাদের উপকারভোগী থাকার কথা তারা থাকছে না, এখানে কোনো সমস্যা আছে কিনা কিংবা অন্য কোনো কারণে তারা থাকছে না কিনা, এটা আমরা তদন্ত করে দেখব এবং আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে যদি কিছু করণীয় থাকে তাদের এখানে থাকার ব্যবস্থা গ্রহণের জন্য, সেটা আমরা অবশ্যই সেই ব্যবস্থাটা নিব। সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। আগামী 25শে জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর পোলো গ্রাউন্ড মাঠে জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামে তারেক রহমানের সফরকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে মহানগর বিএনপি। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। সকালে চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠ পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মেয়র বলেন, আগামী 24শে জানুয়ারি সড়কপথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম আসার কথা রয়েছে। ফেনী, মিরসরাই সহ বিভিন্ন পথ সভা শেষে 25শে জানুয়ারি সকালে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 20 বছর 7 মাস পর চট্টগ্রাম আসবেন তারেক রহমান। এ সমাবেশে 10 লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চায় দলটির নেতাকর্মীরা। তারেক রহমান সর্বশেষ চট্টগ্রাম আসেন 2005 সালের 6 মে। আগামীকাল সকাল 8টা থেকে কাজে ফিরবেন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার দুপুরে হাসপাতাল প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তারা। এদিকে হাসপাতালের পরিচালক জানিয়েছেন, দাবি দেওয়া সহ সব বিষয়ে আলোচনা হয়েছে। শুক্রবার রাতে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়, এতে উভয় পক্ষের অন্তত 5 জন আহত হয়। সাভারে পৌর কমিউনিটি সেন্টারে পরিত্যক্ত ভবন থেকে 2 জনের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়, তাদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে থানা ও ডিবি পুলিশ। গত 5 মাসে সাভার পৌর কমিউনিটি সেন্টারে পরিত্যক্ত ভবন থেকে মোট 5টি মরদেহ উদ্ধার করা হলো। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
শেরপুর জেলার নকলা উপজেলার চরবসন্তী গ্রামে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। নিহত শিশুর নাম মরিয়ম আক্তার, বয়স 8 বছর। রোববার ভোরে এই নৃশংস ঘটনা ঘটে। নিহতের আরেক বোন 4 বছর বয়সী মিম আক্তারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাবুল মিয়া পেশায় অটোরিকশা চালক। দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল তারই জেরে বড় মেয়ে মরিয়ম আক্তারকে গলা টিপে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত বাবুল মিয়াকে আটক করে। রাজবাড়ীতে অয়েলম্যান রিপন সাহা হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। রোববার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, তেল চুরির মতো একটি ঘটনায় প্রকাশের কারণে একজন নিরীহ শ্রমজীবী যুবককে গাড়ি চাপা দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। তারা ফিলিং স্টেশন সহ সব কর্মক্ষেত্রে শ্রমজীবী মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। গত শুক্রবার ভোর রাতে করিম ফিলিং স্টেশনে তেল নিয়ে টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার সময় একটি জিপ চাপা দিয়ে অয়েলম্যান রিপন সাহাকে হত্যা করে। টানা 13 দিন ধরে শৈত্যপ্রবাহের কবলে সর্বোত্তরের জেলা পঞ্চগড়। রোববার সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে 94%। ভোর রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। কনকনে ঠান্ডায় ভোগান্তিতে পড়ছেন এই অঞ্চলের মানুষ। নওগাঁ কুড়িগ্রামের সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.5 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরের সকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় পটুয়াখালীর কলাপাড়ায় সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে খেপুপাড়া আবহাওয়া অফিস। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে আরোপিত উচ্চ শুল্কের জবাবে পাল্টা পদক্ষেপ হিসেবে ডাল আমদানিতে 30% শুল্ক আরোপ করেছে ভারত। বিশ্ববাজারে ডালের বৃহত্তম ভোক্তা দেশ ভারতের এই সিদ্ধান্ত মার্কিন কৃষকদের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রের মন্টানা ও নর্থ ডাকোটা অঙ্গরাজ্য দুটি ডাল ও মটর উৎপাদনে শীর্ষে থাকা সত্ত্বেও ভারতীয় শুল্কের কারণে বর্তমানে বড় ধরনের অসুবিধার মুখে পড়েছে। এর প্রেক্ষিতে মন্টানার সিনেটর স্টিভ ডেইনস এবং নর্থ ডাকোটার সিনেটর কেভিন ক্রেমার গত 16 জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে ট্রাম্পকে অনুরোধ করা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার মাধ্যমে এই শুল্ক প্রত্যাহারের ব্যবস্থা করার। গত বছর 1 নভেম্বর থেকে এই শুল্ক কার্যকর হয়। তবে ভারত সরকার এই সিদ্ধান্তটি খুব একটা প্রচার করেনি। এটিকে ট্রাম্প প্রশাসনের পূর্ববর্তী শুল্ক আরোপের নীরব জবাব বলছেন বিশ্লেষকরা। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের 8 দেশের উপর 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন 1 ফেব্রুয়ারি থেকে এই ঘোষণা কার্যকর হবে, আর 1 জুন এই শুল্ক বাড়িয়ে 25% করা হবে বলে জানিয়েছে রয়টার্স। ট্রাম্প বলেন, সম্পূর্ণ চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড হস্তান্তরের বিষয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক কার্যকর থাকবে। শুল্ক আরোপ করা 8 দেশ হলো যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড। যুক্তরাষ্ট্রের রপ্তানি করা সব পণ্যের ওপরই শুল্ক বসিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ডেনমার্ক সহ ইউরোপীয় দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সহায়তা ও নিরাপত্তার সুবিধা ভোগ করছে। খেলার খবর। জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে 21 রানে হারিয়েছে বাংলাদেশের নারীরা। টস হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশ 20 ওভারে 5 উইকেটে 159 রান করে। ওপেনার দিলারা আক্তার 8 বলে 17 রান করার পর শারমিন আক্তার 39 বলে 63 রান তোলেন। শেষ দিকে সোবহানা মুস্তারির 32 আর স্বর্ণা আক্তারের 16 রানের ইনিংসে 159-এ পৌঁছায় বাংলাদেশের ইনিংস। রান তারাই শেষ পর্যন্ত 20 ওভারে 9 উইকেটে 137 রান তোলে যুক্তরাষ্ট্র। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন কমিশনে শেষ হলো 9 দিনের আপিল শুনানি। পোস্টাল ব্যালট ইস্যুতে ছাত্র দলের বিক্ষোভ। গণঅভ্যুত্থানে ধানমন্ডি মোহাম্মদপুরে হত্যা মামলার অভিযোগ গ্রহণ, তাপস নানক সহ আসামি 28। পাবনায় আশ্রয়ণ প্রকল্পের ঘর ছাড়তে বাধ্য করার অভিযোগ, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস প্রশাসনের।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।